ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর কবিতা দ্য ব্যাঙ্গেল সেলার্স, লেখিকা সরোজিনী নাইডু। তো মূল কবিতার লাইন বা লাইন প্রসঙ্গে আলোচনা করার আগে আমরা সরোজিনী নাইডুর জীবনী সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। তো চলুন শুরু করা যাক। সরোজিনী নাইডু জন্ম 13ই ফেব্রুয়ারি 1879, মৃত্যু 2রা মার্চ 1949। এই সরোজিনী নাইডু ছিলেন ভারতের একজন বিশিষ্ট কবি, স্বাধীনতা সংগ্রামী এবং রাজনৈতিক নেতা। তার সুমধুর কাব্য ভাষার জন্য তিনি ভারতের কোকিল বা দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিলেন। তিনি হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন। তার পিতা অঘোরনাথ চট্টোপাধ্যায় ছিলেন একজন বিজ্ঞানী ও শিক্ষাবিদ এবং তার মা বরদা সুন্দরী দেবী ছিলেন একজন কবি। ছোটবেলা থেকেই সরোজিনী অসাধারণ মেধার পরিচয় দেন এবং মাত্র 13 বছর বয়সে তার প্রথম দীর্ঘ কবিতা রচনা করেন। তিনি লন্ডনের কিংস কলেজ এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গার্টন কলেজে উচ্চশিক্ষা লাভ করেন। ইংল্যান্ডে অধ্যয়নকালে তার সাহিত্য চর্চা আরও বিকশিত হয় এবং ভারতীয় জীবন, সংস্কৃতি, প্রকৃতি ও দেশপ্রেমকে কেন্দ্র করে বহু কবিতা তিনি রচনা করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে দ্য গোল্ডেন থ্রেশোল্ড 1905, দ্য বার্ড অফ টাইম 1912 এবং দ্য ব্রোকেন উইং 1917। তার বিখ্যাত কবিতাগুলির মধ্যে দ্য ব্যাঙ্গেল সেলার্স, প্যালানকুইন বিয়ারার্স, ইন্ডিয়ান উইভার্স এবং করোমান্ডেল ফিশার্স বিশেষভাবে উল্লেখযোগ্য। কবি হওয়ার পাশাপাশি তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী এবং অসহযোগ আন্দোলন ও আইন অমান্য আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 1925 সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হন। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর তিনি উত্তরপ্রদেশের, তৎকালীন যেটা ইউনাইটেড প্রভিন্স ছিল, তিনি সেখানকার প্রথম মহিলা রাজ্যপাল হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। 1949 সালের 2রা মার্চ তার মৃত্যু পর্যন্ত তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন। সরোজিনী নাইডু আজও ভারতের অন্যতম শ্রেষ্ঠ কবি, দেশপ্রেমিক এবং স্বাধীনতা সংগ্রামী হিসেবে স্মরণীয়। তার সাহিত্যকর্ম ও দেশ সেবার আদর্শ আজও অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করে। আজকের এই আলোচিত দ্য ব্যাঙ্গেল সেলার্স সরোজিনী নাইডুর লেখা একটি অন্যতম বিখ্যাত কবিতা। এটি প্রথম প্রকাশিত হয়েছিল তার কাব্যগ্রন্থ দ্য বার্ড অফ টাইমে, যা 1912 সালে প্রকাশিত হয়। এই কবিতায় ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সৌন্দর্য উদযাপন করা হয়েছে। রঙিন চুড়ির প্রতীকী ব্যবহারের মাধ্যমে একজন নারীর জীবনের বিভিন্ন পর্যায়, শৈশব, যৌবন, বিবাহ এবং পরিণত জীবনের সুন্দর ও তাৎপর্যপূর্ণ চিত্র এই কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে। সারসংক্ষেপে বলতে গেলে দ্য ব্যাঙ্গেল সেলার্স কবিতাটি একদল চুড়ি বিক্রেতার কণ্ঠে বর্ণিত হয়েছে। তারা তাদের উজ্জ্বল রঙিন চুড়িগুলি নিয়ে একটি মন্দিরের মেলায় আসে এবং কন্যা ও স্ত্রীদের জন্য এই সুন্দর চুড়িগুলি কিনতে মানুষকে আহ্বান জানায়। তারা চুড়িগুলোকে রংধনুর আভায় রাঙানো আলোর বৃত্ত বলে আখ্যা দেয়। এই চুড়িগুলি কেবল অলংকার নয়, এগুলি নারীর সুখ, সৌন্দর্য, ভালোবাসা এবং তার জীবনের বিভিন্ন পর্যায়ের প্রতীক। কবিতাটিতে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য এবং নারীর জীবনের সৌন্দর্য অত্যন্ত হৃদয়গ্রাহীভাবে তুলে ধরা হয়েছে। তো চলুন এবারে শুরু করা যাক সরোজিনী নাইডুর লেখা দ্য ব্যাঙ্গেল সেলার্স। ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বেয়ার, আমরা চুড়িওয়ালা যারা বয়ে নিয়ে চলি, আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, ঝকমকে এক ডালির ওজন মন্দিরের মেলার দিকে। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, কে কিনবে এই উজ্জ্বল সুন্দর রামধনু রঙে সাজানো বা রামধনু রঙে রাঙানো আলোর বৃত্তগুলো বা আলোর গোলকগুলো। Lustrous tokens of radiant lives
ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, সুখী কন্যা ও বধূর সুন্দর জীবনের জন্য। সাম আর মেড ফর এ মেইডেন্স রেস্ট, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, কিছুগুলো আছে কুমারী মেয়েদের হাতের জন্য, রূপলি এবং নীল পাহাড়ি কুয়াশার রূপের মতো। সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম, কোনোটা আবার ঝিলিক দিচ্ছে স্বপ্নের ফুলের কুঁড়ির মতো। অন দ্য ট্রাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম, বনভূমিতে বওয়া শান্ত নদীর ঝর্ণার ভুরুর মতো। সাম আর এগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস, কোনোটা আবার মাটির মধ্যে ভেদ করে ওঠা বীজের মতো। টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস, নিয়ে আসে যেন নতুন পাতার কাছে তার স্বচ্ছ গৌরব। সাম আর লাইক ফিল্ডস অফ সানলাইট কর্ন, কোনোটা আবার রৌদ্রের আলোয় উজ্জ্বল হওয়া শস্য ক্ষেতের মতো। মিট ফর এ ব্রাইড অন হার ব্রিডাল মর্ন, বিয়ের সকালে বিয়ের কনের জন্য তৈরি হওয়া। সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার, কোনোটা আবার সেই মেয়ের বিয়ের যজ্ঞের আগুনের শিখার মতো জ্বলজ্বল। অর রিচ উইথ দ্য হিউ অফ হার হার্টস ডিজায়ার, অথবা তার মনের কোনো আকাঙ্ক্ষার মতো বা মনের আকাঙ্ক্ষার রঙে রাঙা। টিঙ্কলিং লুমিনাস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার, টুংটাং শব্দে আলোকিত স্বচ্ছ ও কোমল। লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, যেন মনে হয় নববধূর বিয়ের আগের যে হাসি আর বিয়ের পরের যে কান্না তার মতো। সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে, কোনোটা বেগুনি এবং ধূসর সোনালি টান দেওয়া। ফর শি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, তার জন্য যে জীবনের অনেকটা পথ পাড়ি দিয়ে মাঝপথে। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিসড, হুজ লাভ হ্যাজ ব্লেসড, যার হাত দুটি লালন পালন করেছে, যার ভালোবাসা সবসময় আশীর্বাদ। অ্যান্ড ক্র্যাডল ফেয়ার সন্স অন হার ফেথফুল ব্রেস্ট, লালন পালন করেছে তার সন্তানদের তার আত্মবিশ্বাসী বুক নিয়ে। অ্যান্ড সার্ভস হার হাউসহোল্ড ইন ফ্রুটফুল প্রাইড, সংসারের সেবার কাজে তার সফল গৌরব। অ্যান্ড ওয়ার্শিপ দ্য গডস অ্যাট হার হাজব্যান্ডস সাইড, তার স্বামীর সঙ্গে একসাথে দেবতার পূজনীয় বা দেবতার বন্দনা করা। এরপরে আমরা শুরু করব এই সরোজিনী নাইডুর লেখা দ্য ব্যাঙ্গল সেলার্স কবিতার লাইন বাই লাইন বিস্তারিত আলোচনা। প্রথমে প্রথম স্তবক। এই প্রথম স্তবকে দ্য ব্যাঙ্গল সেলার্স কবিতায় কবি মন্দিরের মেলায় আসা চুড়ি বিক্রেতাদের পরিচয় করিয়ে দিয়েছেন। তারা তাদের ঝকঝকে বোঝা কাঁধে বহন করে নিয়ে আসে। এই বোঝা শুধু চুড়ির ভারী নয়, এটা তাদের জীবিকার দায়িত্ব ও জীবনের সংগ্রামেরও প্রতীক। চুড়ি বিক্রেতারা জানে যে মন্দিরের মেলায় সব বয়সী নারী, ছোট মেয়ে, তরুণী, নববধূ এবং বিবাহিত মহিলারা তারা একত্রিত হয়। তাই তারা সবাইকে তাদের চুড়ি কেনার জন্য আহ্বান জানায় বা ডাক জানায়। তারা চুড়িগুলিকে উজ্জ্বল, কোমল, রংধনুর আভায় রাঙানো আলোর বৃত্ত বা আলোর গোলক বলে বর্ণনা করে। কবি চুড়িগুলিকে উজ্জ্বল জীবনের দীপ্তিময় প্রতীক বলেছেন। এর মাধ্যমে ভারতীয় সমাজে প্রচলিত সেই বিশ্বাসের কথা তুলে ধরা হয়েছে যে চুড়ি নারীর সৌভাগ্য, সুখ, সমৃদ্ধি এবং শুভ্রতার প্রতীক। তাই চুড়ি কেবল একটি অলংকার নয়, এটি নারীর আনন্দময় ও পরিপূর্ণ জীবনের প্রতীক হিসাবেও বিবেচিত হয়। এইবারে আমরা আলোচনা করব দ্বিতীয় স্তবক। দ্য বেঙ্গল সেলার্স কবিতায় দ্বিতীয় স্তবকে কবি অবিবাহিত তরুণীদের জন্য বিভিন্ন রঙের চুড়ির বর্ণনা করেছেন। এই চুড়িগুলি রূপলি ও নীল রঙের, যা পাহাড়ের কুয়াশার মতো নির্মল ও শান্ত। কিছু চুড়ি গোলাপি বা লালচে, যা বনভূমির ঝর্ণার ধারে ফুটতে থাকা ফুলের কুঁড়ির মতো কোমল ও সুন্দর। আবার কিছু চুড়ি সবুজ, যা সদ্য গজিয়ে ওঠা নতুন পাতার মতো সতেজ, প্রাণবন্ত এবং আশায় ভরপুর। কবি ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম,
স্বপ্নে দেখা ফুলের কুঁড়ির মতো লালিমাময় এই উপমাটি ব্যবহার করে তরুণীদের লাজুক স্বভাব, কোমল সৌন্দর্য এবং ভবিষ্যতের সুখী দাম্পত্য জীবনের স্বপ্নকে প্রকাশ করেছেন। ফুলের কুঁড়ি যেমন একদিন পূর্ণ প্রস্ফুটিত ফুলে পরিণত হয়, তেমনি এই তরুণীরাও ভবিষ্যতে বিবাহিত জীবনে প্রবেশ করবে। তাই এই চুড়িগুলি তাদের নিষ্কলুষতা, সজ্জাশীলতা, তারুণ্য ও সৌন্দর্য এবং নতুন জীবনের স্বপ্নের প্রতীক। তৃতীয় স্তবকে কবি নববধূর বিবাহের দিনের চুড়ির কথা বলেছেন। এই চুড়িগুলি হলুদ ও লাল রঙকে সূর্যের আলোয় সোনালি হয়ে ওঠা শস্যক্ষেত্র বা বিবাহের পবিত্র অগ্নিশিখা এবং নববধূর হৃদয়ের গভীর আকাঙ্ক্ষার রঙের সঙ্গে তুলনা করেছেন। কবি বলেছেন, এই চুড়িগুলি টুংটাং শব্দে মুখর, উজ্জ্বল, কোমল এবং স্বচ্ছ। এগুলি নববধূর নতুন জীবনের সূচনার আনন্দময় হাসি এবং বাবা মায়ের বাড়ি ছেড়ে বিদায় নেওয়ার বেদনাময় অশ্রুর প্রতীক। এই স্তবকের শেষ পংক্তিতে ভারতীয় নারীর জীবনের এক আবেগঘন ও মধুর বেদনাময় পরিবর্তনের চিত্র ফুটে উঠেছে। বিয়ের পর একজন কন্যা তার শৈশবের পরিবার ছেড়ে স্বামীর বাড়িতে নতুন জীবন শুরু করে। তাই এই চুড়িগুলি একদিকে যেমন ভালোবাসা, আনন্দ ও নতুন জীবনের আশা প্রকাশ করে, অন্যদিকে বিচ্ছেদ, আবেগ এবং ত্যাগের অনুভূতিকেও প্রতীকীভাবে তুলে ধরে। শেষ স্তবকে কবি মধ্যবয়স্ক বিবাহিত নারীর জন্য নির্ধারিত চুড়িগুলির বর্ণনা দিয়েছেন। এই স্তবকে ভারতীয় পিতৃতান্ত্রিক সমাজে একজন পূর্ণাঙ্গ ও আদর্শ নারীর চিত্র ফুটে উঠেছে। সমাজের প্রচলিত ধারণা অনুযায়ী একজন আদর্শ স্ত্রী সংসারের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন, সন্তানদের, বিশেষ করে পুত্র সন্তানদের লালন পালন করেন এবং পরিবারের কল্যাণে নিজেকে উৎসর্গ করেন। তিনি স্বামীর পাশে দাঁড়িয়ে দেবতার পূজাও করেন, যা তার পারিবারিক দায়িত্ব, ধর্মীয় বিশ্বাস এবং দাম্পত্য জীবনের প্রতি নিষ্ঠার প্রতীক। এই স্তবকে বর্ণিত চুড়িগুলির রং আগের স্তবকের মতো উজ্জ্বল নয়। বেগুনি এবং সোনালী ছোপযুক্ত ধূসর রঙের চুড়িগুলি এক শান্ত, পরিণত, মর্যাদাপূর্ণ ও সন্তুষ্ট জীবনের প্রতীক। এগুলি জীবনের অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং মানসিক স্থিরতাকেও নির্দেশ করে। কবি ক্র্যাডেলড ফেয়ার সন্স এই কথাটি ব্যবহার করে সেই সময়কার ভারতীয় সমাজে প্রচলিত পুত্র সন্তানের প্রতি বিশেষ গুরুত্ব বা পুত্র প্রাধান্যের মনোভাব তুলে ধরেছেন। এর মাধ্যমে বোঝা যায় যে সরোজিনী নাইডুর সময়ে সমাজে একজন নারীর সার্থকতা প্রায়ই তার পরিবার, মাতৃত্ব এবং বিশেষ করে পুত্র সন্তানদের জননী হওয়ার সঙ্গে যুক্ত করে দেখা হতো। এইভাবে শেষ স্তবকটি একজন বিবাহিত নারীর পরিণত জীবন, পারিবারিক দায়িত্ব, মাতৃত্ব, আত্মত্যাগ, ধর্মীয় নিষ্ঠা এবং শান্ত পরিতৃপ্তির প্রতীকী চিত্র তুলে ধরে। এই কবিতার সেন্ট্রাল থিম বা সেন্ট্রাল আইডিয়া যদি আলোচনা করি, তাহলে বলতে হবে যে কবিতাটি ভারতীয় নারীত্বের সৌন্দর্য, মর্যাদা এবং জীবনের বিভিন্ন পর্যায়কে উদযাপন করে। কবি রঙিন চুড়ির প্রতীকী ব্যবহারের মাধ্যমে দেখিয়েছেন যে একজন নারীর জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপ, কৈশোর, যৌবন, বিবাহ, মাতৃত্ব এবং পরিণত গার্হস্থ্য জীবন নিজস্ব সৌন্দর্য ও তাৎপর্যে ভরপুর। কবিতাটি ভারতীয় ঐতিহ্য, পারিবারিক মূল্যবোধ এবং নারীর কোমলতা, সৌন্দর্য ও আত্মত্যাগের মধ্যে গভীর সম্পর্ক তুলে ধরে। এখানে চুড়ি কেবল একটি অলংকার নয়, এটি নারীর সুখ, ভালোবাসা, আশা, সমৃদ্ধি, দাম্পত্য জীবন এবং পরিপূর্ণতার প্রতীক। এইভাবে কবিতাটি ভারতীয় সংস্কৃতিতে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা এবং তার জীবনযাত্রার সৌন্দর্যকে গভীর শ্রদ্ধার সঙ্গে উদযাপন করেছে। সরোজিনী নাইডুর লেখা এই বেঙ্গল সেলার্স কবিতাটির মূল ভাব আলোচনা করতে গেলে বেশ কয়েকটি আমরা মূল ভাব এখানে দেখতে পাই। যেমন 1 নম্বরে নারীর জীবনের বিভিন্ন পর্যায়। কবিতাটিতে রঙিন চুড়ির মাধ্যমে একজন নারীর জীবনের বিভিন্ন ধাপ, কৈশোর, যৌবন, বিবাহ এবং পরিণত বিবাহিত জীবন প্রকৃতিভাবে তুলে ধরা হয়েছে। 2 নম্বরে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতি। এই কবিতাটি ভারতীয় সমাজে চুড়ির
সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্বকে প্রকাশ করে। চুড়ি শুধু অলংকার নয়, এটি সৌভাগ্য, শুভ্রতা ও বিবাহিত জীবনেরও প্রতীক। ৩ নম্বরে চুড়ির সৌন্দর্য ও প্রতীকী অর্থ। বিভিন্ন রঙের চুড়ি নারীর জীবনে ভিন্ন ভিন্ন অনুভূতির স্বপ্ন, আশা, প্রেম, দায়িত্ব এবং পরিণত জীবনের প্রতীকী হিসাবে ব্যবহৃত হয়েছে। ৪ নম্বরে বিবাহ ও পারিবারিক মূল্যবোধ। এই কবিতায় বিবাহকে জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে দেখানো হয়েছে। এর পাশাপাশি পারিবারিক দায়িত্ব, দাম্পত্য, ভালোবাসা এবং মাতৃত্বের গুরুত্বও তুলে ধরা হয়েছে। ৫ নম্বরে আনন্দ, ভালোবাসা ও পরিপূর্ণতা। চুড়িগুলি নারীর জীবনের সুখ, ভালোবাসা, আশীর্বাদ, সমৃদ্ধি এবং মানসিক পরিতৃপ্তির প্রতীক। কবি দেখিয়েছেন জীবনের প্রতিটি পর্যায়েই নিজস্ব সৌন্দর্য ও আনন্দ আছে। এরপরে চুড়ির প্রতীকী অর্থ যদি আমরা জানি, তাহলে আমরা বেশ কয়েকটি ছক এখানে দেখতে পাবো। যেমন রূপলি ও নীল রঙের চুড়ি, এটির প্রতীকী অর্থ হলো নিষ্কলুষতা, পবিত্রতা, সরলতা ও কৈশোর। গোলাপি রঙের চুড়ি, এর প্রতীকী অর্থ হচ্ছে স্বপ্ন, কোমলতা, শয্যাশীলতা ও তারুণ্য। সবুজ রঙের চুড়ি, এর প্রতীকী অর্থ হচ্ছে নতুন জীবন, সতেজতা, আশা ও বিকাশ। হলুদ বা সোনালী রঙের চুড়ি, সমৃদ্ধি, সুখ, সৌভাগ্য ও বিবাহের আনন্দ। লাল রঙের চুড়ি, প্রেম, আবেগ, বিবাহ, উৎসর্গ ও দাম্পত্য জীবন। বেগুনি রঙের চুড়ির প্রতীকী অর্থ হচ্ছে পরিণত বয়স, মর্যাদা, অভিজ্ঞতা ও প্রজ্ঞা। এবং সোনালী ছোপযুক্ত ধূসর চুড়ির প্রতীকী অর্থ হচ্ছে শান্তি, সন্তুষ্টি, মাতৃত্ব, পারিবারিক দায়িত্ব এবং সফল গার্হস্থ্য জীবন। লিটারেরি ডিভাইস বা অলংকার ও কাব্যরীতি আলোচনা করলে প্রথমে আমরা চিত্রকল্প বলবো। কবি রং, প্রকৃতি এবং বিভিন্ন দৃশ্যের জীবন্ত বর্ণনা ব্যবহার করেছেন এই কবিতায়, যা পাঠকের মনে স্পষ্ট ও সুন্দর চিত্র ফুটিয়ে তোলে। যেমন পাহাড়ের কুয়াশা, ফুলের কুঁড়ি, নতুন পাতা, সূর্যালোকিত শস্যক্ষেত্র ইত্যাদি। এবার ২ নম্বরে উপমা বা সিমিলি। কবি সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, অর্থাৎ পাহাড়ের কুয়াশার মতো রূপলি ও নীল, এই উপমাটি ব্যবহার করে চুড়ির সৌন্দর্য ও কোমলতাকে প্রকাশ করেছেন। এরপরে রূপক ও মেটাফোর। কবিতায় চুড়িগুলি একজন নারীর জীবনের বিভিন্ন পর্যায়ের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এখানে চুড়ি শুধু অলংকার নয়, বরং নারীর জীবনযাত্রার রূপক, তাই এখানে রূপক অর্থে অর্থাৎ মেটাফোর হিসাবে ব্যবহার করা হয়েছে। এবার সিম্বলিজম বা প্রতীক। চুড়ির বিভিন্ন রং নারীর জীবনের অনুভূতি ও জীবনের বিভিন্ন ধাপকে প্রতীকীভাবে প্রকাশ করে। যেমন সবুজ নতুন জীবনের আশা, লাল প্রেম ও বিবাহ, সোনালী সমৃদ্ধি এবং বেগুনি পরিণত জীবনের প্রতীক। এরপরে অনুপ্রাস বা অ্যালিটারেশন, রেইনবো টিন্টেড সার্কেলস। এই কথাটি পরপর শব্দে একই ধ্বনির পুনরাবৃত্তি হয়েছে, যা বাক্যকে সুরেলা ও শ্রুতিমধুর করেছে। এটি অনুপ্রাস অলঙ্কারের উদাহরণ। আজ আলোচনা এই অবধি সীমিত রাখলাম। এর পরবর্তী ধাপে আমরা আলোচনা করব বেঙ্গল সিলেবাসের প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে। তো পরবর্তী ভিডিওর জন্য নজর রাখুন এই চ্যানেলে। ধন্যবাদ।